টেবিল ছেড়ে উঠছো কেন দিদি ভাই? কারণ তোমরা এখনো আমার বিয়ে, এঙ্গেজমেন্ট এসব নিয়েই কথা বলে যাচ্ছ। কালকে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আজ যদি আমার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করা হয় তাহলে আমি সেটা সবার সামনে ক্যান্সেল করে দেব। শাট আপ রোজা। তুমি খুব ভালো করে জানো যে এই বিষয়ে তোমার কোনো ওপিনিয়ন আমরা নেব না। তুমি কি চাইছো বলো তো? কি চাইছো? সকলের সামনে আমাদের মাথাটা হেট হয়ে যাক? সুদেশনা, তুমি চুপ করো। আমাকে চুপ করাচ্ছ কেন? আমাকে চুপ করে কি হবে? তোমার মেয়ে তো বেয়াদবির চূড়ান্ত করছে এবার। রোজাকে বকাবকি করে কোনো লাভ হবে না, ওকে ইমোশনালি হ্যান্ডেল করতে হবে। আমি এত বাঘা বিজনেসম্যান, রোজ হাজার হাজার লোকের সঙ্গে ডিল করছি, আর নিজের একরত্তি মেয়েকে সামলাতে পারবো না। কি হলো? তুমি চুপ করে আছো কেন? ওকে কিছু বলবে না? ওকে সত্যি সত্যি এনগেজমেন্টটা ক্যান্সেল করে দেবে নাকি? হ্যাঁ রোজা মা, আজ এনগেজমেন্ট অ্যানাউন্স হলে তুমি সেটা রিজেক্ট করবে না, এটা আমার মাথার দিক। আর মিস্টার বসুদের সঙ্গে কোনো রকম মিসবিহেভ করবি না, বললে আমার মরা মুখ দেখবি। তুই কি তাই চাস? ড্যাডি, আমি জানতাম আমার মিষ্টি মেয়েটা বাবার কথা ফেলতে পারবে না। দেখলে তো সুদেশ না, সবসময় বকাঝকা করে পরিস্থিতি সামলানো যায় না, মিষ্টি কথা তো কাজ হয়। এবার কি হবে? বাবা যে আমাকে মাথায় দিব্যি দিয়ে বসলো, এখন আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করব কিভাবে? এই মানুষগুলো কি সত্যি মনে করে এই অপছন্দের বিয়েটা করে আমি জীবনে সুখী হব? এবাড়ির মেয়ে হয়েও আমি এত অচেনা কেন এদের কাছে? পায়েসের গন্ধটা দারুণ হয়েছে। সাহানা, পায়েসটা তুই বানালি? হ্যাঁ কাকা বাবু, আমার রোজার আজকে জন্মদিন বলে কথা। পায়েস ছাড়া বাঙালি মতে জন্মদিন উদযাপন করা যায় বলুন তো? ঠিক ঠিক, প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়েই তো আমাদের বাঙালিদের জন্মদিনের আয়ু বাড়ার শুভকামনা জানানো হয়। শাহানার এই সমস্ত মনে থাকেও বটে, পুরনো যত ট্র্যাডিশন। এইবারের ট্রেডিশনটা তো ওই মেনটেন করে চলেছে, নইলে আজকাল তো আমরা এসবই ভুলতে বসেছি। তুমি আবার এসব কেন করতে গেলে শাহানা? আজকে সারাদিনের সমস্ত কাজকর্ম তো দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া আছে। হ্যাঁ, আজকে দুপুরবেলা অ্যারেঞ্জমেন্ট গুলো সব হয়ে গেছে তো? আচ্ছা নিয়ে আসুন। ওকে, থ্যাংক ইউ। ওমা বৌমনি, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট মানে? দুপুরে খাওয়ার ব্যবস্থা তো আমি করেছি। দরকার ছিল না, বেকার থাকতে। Come on, hurry up. यहाँ रखो।
আরে বাস, এত কিছু দিদি ভাইয়ের জন্য? মা তোমার ফোনটা একবার দাও না, ছবিগুলো তুলে রাখি। কি সুন্দর সাজিয়েছে থালাটা। मैडम सब कुछ एकदम ठीक ठाक है ना? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। মোটেই সব ঠিক নেই মামা। মানে মানে আমি প্রন খাই না, অ্যালার্জি আছে। আর ওনারা তো দেখছি এখানে প্রন রান্না করে নিয়ে এসেছে। তুমি নিশ্চয়ই ওদেরকে অর্ডার দিয়েছো এগুলো বানানোর জন্য। সরি, আমার এই ব্যাপারটা মনে ছিল না। যাকে ওটা বাদ দিয়ে বাকিগুলো খাও। না, আমি কোনোটাই খাবো না। কেন? কি রান্নাগুলোকে খারাপ হয়েছে? যথেষ্ট সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাকে। তোমার তো দেখছি কোনো কিছুতেই মন ওঠে না রোজা। আমার মন নিয়ে তো তোমরা কোনোদিনই ভাবোনি মামা। শুধু নিজেদের ইচ্ছেগুলোকে আমার উপর জোর করে চাপিয়ে দিতে পারো। আমি কি খেতে ভালোবাসি সেটা এই বাড়িতে শুধু পিসিমণিই জানে। হ্যাঁ, আমি শিওর পিসিমণি সেই অনুযায়ী আয়োজন করেছে। আর এদিকে তুমি তো পিসিমণিকে টেক্কা দেওয়ার জন্য ইভেন্ট ম্যানেজারের কাছে দায়িত্ব দিয়ে দিচ্ছ। তাতে এইসব কাঁসার থালাতে বাসনে খাওয়ারগুলো তো চলে এসেছে, কিন্তু ভালোবাসার ছোঁয়াটা যে রইল না মামা। তোমরা যেটা নিজেরা করতে পারো না সেটা যদি অন্য কেউ করে দেয় তখন তোমাদের খুব হিংসে হয়, তাই না? হিংসে? শাহানাকে? হাস্যকর কথা বলো না রোজা। শাহানার এমন কি আছে যে আমি শাহানাকে হিংসে করব? আর তাছাড়া কি প্রমাণ করতে চাও তুমি? কি বলছো তুমি? মানে তোমাকে ভালোবাসি এটা আমাকে প্রমাণ করতে গেলে এই গরমের মধ্যে এখন রান্নাঘরে ঢুকে কোমরে আঁচল জড়িয়ে পঞ্চব্যঞ্জন তোমার জন্য রান্না করতে হবে? এটাই তুমি এক্সপেক্ট করছো আমার থেকে? আমি তোমাদের কাছে কিছুই এক্সপেক্ট করি, উল্টে তোমাদেরই আমার উপর প্রচুর এক্সপেকটেশনস আছে। দেখো মামা। আর রোজা, কি হচ্ছেটা কি? কেন ভাবে কথা বলছো তুমি? আজকে এসব বাদ দাও। বৌমনি এত ব্যস্ততা, হাজার একটা কাজের মাঝে ভুলে গেছে বলতে যে চিংড়ি মাছে তোমার অ্যালার্জি। এখন যেটা বৌমনি বলছে সেটা তো ঠিকই বলছে। এতগুলো খাবার আছে, তুমি চিংড়ি মাছটা বাদ দিয়ে খাও কেন? আচ্ছা শুনুন না, আপনারা আশীর্বাদের থালাটা নিশ্চয়ই সাজিয়েছেন, একটু নিয়ে আসুন না। ওই বাড়ির বড়রা আমাদের মেয়েকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। आशीर्वाद? सॉरी मैडम, इसका तो कुछ इंतजाम नहीं किया हमने। एक्चुअली मैडम আমাদের তো নন বেঙ্গলি ফার্ম। অ্যাকচুয়ালি ইন্টারনেট ঘেটে আমরা বেঙ্গলি বাড়ির যে রিচুয়ালস গুলো পাই সেগুলি আমরা অ্যারেঞ্জ করে থাকি। ও, করেননি? যা, এই আশীর্বাদ ছাড়া বাঙালির মধ্যে জন্মদিন কি করে করা হবে? আসলে ইন্টারনেট ঘেঁটে তো আর আশীর্বাদটা পাবে না। এটা বাঙালির একেবারে নিজস্ব ব্যাপার। জন্মদিনে যখন 5 পদ সাজিয়ে খেতে দেওয়া হয় তখন আরেকটা পাত্রে ধান দুব্য চন্দন বাটা ঘিয়ের প্রদীপ এসব দিয়ে যা জন্মদিন তাকে আশীর্বাদ করতে হয়। সরি স্যার, উই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট আপনি যদি বলেন আমরা এখনই অ্যারেঞ্জ করে দিতে পারি। না না, আপনাদের আর কিছু করতে হবে না। আসলে কি জানেন, ওই আশীর্বাদের থালা না আমি আগে থেকে গুছিয়ে রেখেছি।
আমি গিয়ে নিয়ে আসছি। দাঁড়াও, তোমাকে এখন আর এই প্রিটেন্ড করতে হবে না, এত দেখুনদারির দরকার নেই তো। সবাই মনে মনে রোজাকে আশীর্বাদ করলে দেখছে না। এখন তোমাকে জনে জনে প্রুফ করতে হবে না যে আমার মেয়েকে আমার থেকে তুমি বেশি ভালোবাসো। এটা তুমি কি বলছো বৌমনি? আমি এসব কথা বলতে যাব কেন? আর কি বা প্রমাণ করতে চাইবো আমি? তা কি করা সম্ভব? তুমি রোজার মা, আমি এ বাড়ির আশ্রিতা। চাইলেও তো এই সত্যিটা বদলানো যাবে না, তাই না? আমি যা করেছি আমার রোজাকে ভালোবেসে করেছি। রোজা, আলু, পোস্ত ওদের জন্য আমি যা করি ভালোবেসেই করি। কাউকে কিচ্ছু দেখানোর আমার নেই বৌমনি। দয়া করে এ ব্যাপারে তুমি আমাকে ভুল বুঝো না। গোটা দুনিয়া যদি তোমাকে ভুল বুঝে তো বুঝুক, আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না। আর শোনো, আমাকে প্রমিস করো এরপরে তুমি নিজেকে আর কোনোদিন আশ্রিতা বলবে না। রোজা একদম ঠিক বলেছে। তুই এই বাড়ির মেয়ে, তুই আমার মেয়ে। আর জন্মদিনে এইসব ভারী কথা থাক, জন্মদিনে পায়েস খাইয়ে রোজা দিদি ভাইকে আশীর্বাদটা করাবো। শাহানা, তুই এক কাজ করতো, ওই আশীর্বাদের থালাটা নিয়ে আয় দেখি ছটপট। বাঙালির নিয়মে যখন জন্মদিন পালন করা হচ্ছে তখন ভালোভাবেই পালন করা হোক।
পিসিমণি, তুমি কিন্তু আমাকে এবার ভাত মেখে খাইয়ে দেবে, না হলে আমি খাবো না। ঠিক আছে, দাঁড়াও। আমি তোমায় খাইয়ে দিই, তোমার কোনো অসুবিধা নেই তো? পিসিমণির মেখে দেওয়া ভাতে ঠিক যেন সমুজ্জ্বলের মায়ের খাইয়ে দেওয়া ভাতের স্বাদ। খাওয়া দাওয়া তো হলো, এবার যাই গিয়ে একটু রেস্ট নিয়ে গিয়ে। আমাদের তো আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, নইলে আবার তোর বিয়ার সাজগোজের ঠেলায় ড্রেসিং মিররের সামনে জায়গা পাবো না। আহা, ওই তো একটা স্যুট, নাহলে ধুতি পাঞ্জাবি, তাতে আবার তোমার ড্রেসিং মিরর লাগবে কেন? এরা কেউ আমাকে নিয়ে ভাবছে না। যেমন করেই হোক এঙ্গেজমেন্টটা আমাকে ক্যান্সেল করতেই হবে। ড্যাডি এদিকে মাথার দিব্যি দিয়ে দিয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে এঙ্গেজমেন্টটা অ্যানাউন্স করাও না হয়, আবার ড্যাডির দিব্যিটাকে ক্রস করতে না হয়। ওই যে একটা কথা আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। কিছু একটা করতে হবে আমাকে, কিন্তু কি সেটা? ওর বাবা, সমুজ্জ্বল এখন একটা কল করতে পারলো না। বাড়ির অ্যাড্রেস তো টেক্সট করে দিয়েছিলাম, রিপ্লাইটুকু করলো না। আমি একটা কল করি। বাহ, নট রিচেবল। উফ, কোথায় যে থাকে কে জানে। আসুক আজ, কথাই বলবো না। একে এঙ্গেজমেন্টটা নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটু জোর সঙ্গে কথা বলে মনটা হালকা করব, তারও উপায় নেই। দিদি ভাই তো কি কি হলো, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। হ্যাপি বার্থডে দিদি ভাই, এটা তো সারপ্রাইজ গিফট। থ্যাংক ইউ। কার্ডের লেখাটা কিন্তু আমি লিখেছি। আলুর হ্যান্ডরাইটিং তো তুই বুঝতেই পারতিস না। আর আমি যে টেডিটা সিলেক্ট করলাম সেটা বলতে পারলি না। কি রে, কেমন লাগলো তোর? থ্যাংক ইউ সো মাচ अगेन, আমার খুব পছন্দ হয়েছে গিফটটা। তুই রেডি হয়ে নে, আমরা নিচে যাচ্ছি, নইলে মা এখনই এসে ঘর থেকে বার করে দেবে। কেন? আরে তোকে সেই সাজাতে আসছে না, মা তো দেখলাম আমাদের নিয়ে আসছে। আমরা চলি। রোজা, এই দেখো, এরা তোমাকে সাজাতে এসেছে। এসো এসো, এই দেখো, এই হচ্ছে আমাদের মেয়ে রোজা। আজকে কিন্তু ওকে তোমাদের একদম রাজকুমারীর মতো সাজিয়ে দিতে হবে। আজকে ওর জীবনে একটা ভীষণ স্পেশাল ডে। জানি ম্যাডাম, আজ ম্যাডামের বার্থডে আছে। বার্থডে তো বটেই, তার সঙ্গে আজকে ম্যাডামের এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট হবে। ওর উড বি হাবি আর ইনলসরা আসবে। এমন ভাবে সাজাতে হবে যাতে কেউ না ওর থেকে চোখ ফেরাতে পারে। ম্যাডাম তো এমনিতেই খুব সুন্দরী। সুন্দরী তো বটেই,
তোমরা কিন্তু এমন ভাবে সাজাবে যাতে ওর ন্যাচারাল বিউটিটা আরো বেশি করে ফুটে ওঠে। ওই হেভি মেকআপ দিয়ে ওটাকে ঢেকে দিও না প্লিজ। ইয়েস ম্যাম। তোমরা কিন্তু শহরের বেস্ট মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট, তো আমাকে নিশ্চয়ই এর থেকে বেশি ক্লিয়ারলি তোমাদের কিছু বলে দিতে হবে না? না ম্যাম, আমরা সাজানোর পরেই নাই আপনারা একবার দেখে নেবেন। হে বাবা, সকাল থেকে এবারই ওবারই পড়িয়ে রোজাকে একটা ফোন করার টাইমও পাইনি। মহারানীর নিশ্চয়ই খুব গোসা হয়েছে, দেখি একটা কল করে মান ভাঙাই। জন্মদিন কেমন কাটছে? নিশ্চয়ই খুব এনজয় করছো। এতক্ষণে সময় হলো কল করার, তাই তো? নাকি ভুলেই গেছিলে? আগে না ম্যাডাম, তোমার জন্মদিনে যাব বলে তাড়াতাড়ি করে টিউশনগুলো পড়িয়ে এলাম, তাই সময় হয়নি ফোন করার। থাক, বুঝেছি, আর এক্সকিউজ দিতে হবে। এবার বলো কখন আসছো? জন্মদিনে তোমার গলাটা এইভাবে মনমরা শোনাচ্ছে কেন? কাল রাত থেকে মনমরা, আজ সকালে মুড অফ। বুঝেছি, আমার ফোন না পেয়ে মন খারাপ করে বসেছিল এতক্ষণ। খুব বুঝেছো তাই না? তাহলে আচ্ছা, তাহলে আমাকে দেখতে না পেয়ে মন কেমন করছে? প্লিজ বলো না, কখন আসবে তুমি? এই তো বাড়ি এলাম, এবার রেডি হব, তারপর একটা টিউশন সেরে সোজা তোমাদের বাড়িতে। ম্যাডাম, এবার তাহলে শুরু করি। কে কথা বলছে? ওই পার্লার থেকে এসেছে সাজানো। ও বাবা, তাহলে তো তোমাকে আজ সত্যি রাজকুমারীর মতোই লাগবে। চোখ ধাঁধিয়ে যাবে না তো আবার? ঠিক আছে, আমি এখন রাখছি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ম্যাডাম, আপনার চুলটা একটু ভিজে আছে, ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই। আচ্ছা, আমি যদি জন্মদিনের পার্টিতেই না থাকি, যদি পালিয়ে যাই, পালিয়ে গিয়ে না হয় একদিন কোথাও লুকিয়ে থাকবো, তারপর জন্মদিনটা কেটে গেলে ফিরে আসবো। কিন্তু সমুজ্জ্বল এসে যদি আমাকে না দেখে, কি আর হবে? বড়জোর একটু খারাপ লাগবে ওর, পরে ওকে বুঝিয়ে বললেই হবে কেন পালিয়েছিলাম। কিন্তু আমি পালালে ড্যাডি নিশ্চয়ই আর সেকেন্ড টাইম ওই পার্টনারের ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ভাববে না। এইটাই বেস্ট হবে, নিজে থেকে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে হচ্ছে না, আর ওদের সঙ্গে মিসবিহেভও করছি না। ড্যাডি বলতে পারবে না যে আমি কথার খেলাপ করেছি। ব্যাস, আমি পালাচ্ছি, এইটাই ফাইনাল। যাক, আজ তো তুমি বাড়িতেই আছো, নইলে এই সময় তোমাকে বাড়িতে দেখতেই পাওয়া যায় না। বেরোবো একটু পরে। সে বেরোবে, এখন চাটা ধরো। টেবিলে রেখে দাও। এত সেজেগুজে তুমি কোথায় যাবে? টিউশন বাড়ি নিশ্চয়ই নয়। টিউশন বাড়িতে সেজেগুজে যাওয়া অপরাধ? যে ছেলে সাধারণ জামা কাপড় পরে সারা বছর ঘুরে বেড়ায়, সেই যদি হঠাৎ এত সেজে গুজে টিউশন বাড়িতে যায়, তাহলে তো তারা চমকেই যাবে না? আর তোমার ছাত্রছাত্রীদের তো পড়াশোনা মাথায় উঠবে। এই রূপাই, বলো না গো, কোথায় যাচ্ছ? যদি না বলি? তুমি তো ভালো আন্দাজ করতে পারো, আন্দাজ করে নাও। বুঝেছি। এই রূপাই, তুমি হিরোইনের সাথে দেখা করতে যাচ্ছ না? কি ঠিক বলেছি তো? জানি না, যাও তো। আচ্ছা বৌদি ভাই, আমাকে একটা কথা বলো তো,
মেয়েদের ভালো ব্যাগের দাম কত হতে পারে? মেয়েদের ব্যাগ মানে হ্যান্ডব্যাগ? হ্যাঁ, ওই তোমরা নিয়ে বেরো না, কি বেরো বলে, ভ্যানিটি ব্যাগ, ওটা দাম কত? তো দাম তো ভালোই হবে। তা তুমি যদি ভালো জিনিস কিনতে চাও তাহলে মোটামুটি 700-800 টাকা পড়ে যাবে। আচ্ছা, তা কেন বলো তো? আচ্ছা বৌদি ভাই, এরকম সাইজের টেডির দাম কত হবে? টেডি? এই টেডি টেডির দাম আমি কিন্তু একেবারে জানি না, আমি তো কোনোদিন কিনিই নি। তবে মনে হয় 1000-1500 টাকা তো হতে পারে। আচ্ছা তুমি এসব ছাড়ো তো, তুমি আগে বলো কেন এগুলো জিজ্ঞাসা করছো। বলবো। এই রূপাই, এই বুড়ো বয়সে তোমার টেডি নিয়ে খেলা শখ জাগলো নাকি গো? আমার আবার শখ হতে যাবে কেন? আচ্ছা বৌদি ভাই, সেন্ট মানে পারফিউমের দাম নিশ্চয়ই এগুলো থেকে কম হবে? সর্বনাশ, তোমার কি হয়েছে গো রূপাই? তুমি হঠাৎ এখন পারফিউমের দাম কেন জিজ্ঞাসা করছো? দেখো তোমায় কিন্তু বলতেই হবে তুমি কার জন্য পারফিউম কিনতে চাইছো, না তখন তুমি খুব রেগে যাও। একজনের জন্য। এবার বলো পারফিউমের দামটা কত হবে? বেশ, বলবে না, ভালো, আমার জানতেও বয়ে গেছে। তবে এটা বলে রাখছি, মেয়েদের ভালো পারফিউমের দাম কিন্তু 800-900 টাকার কম হবে না। কিন্তু নতুন প্রেমিকা হলে কিন্তু শুধু পারফিউম আর টেডিতে মন ভরবে না, তাকে চকলেট, ফ্লাওয়ার এগুলো দিতে হবে। আর সে যদি হিরোইনের মতো কেউ হয় তাহলে তো ও তার মানে সেই আবার তোমার সেই এক কথা, তুমি এর বাইরে আর কিছু ভাবতে পারো না? দেখো, আমরা খুব সাধারণ সংসারী মানুষ, আমাদের মন সন্দেহপ্রবল হবে। আমার দেওর যে মেয়েদের ব্যাপারে একেবারে উদাসীন, সে হঠাৎ যদি মেয়েদের জিনিসপত্রের ব্যাপারে এত জিজ্ঞাসা করে, তাহলে তো আমি বলবোই না। জেনে রাখা ভালো, কখন কি কাজে লাগে কে জানে। সেই তা যে খুব শিগগিরই কাজে লাগবে তা তো বোঝাই যাচ্ছে। যাক বাবা, আমার এখন অনেক কাজ আছে, তুমি ঘরে বসে বসে হিসেব করো। মাসের এই সময় আমার হাতে তো এত টাকা থাকে না। তাও ভালো, আজ একটা টিউশন বাড়িতে মাইনে পাওয়ার কথা, সেই দিয়েই তাহলে রোজার জন্য একটা সুন্দর পারফিউম কিংবা ব্যাগ কিনে উপহার দেব। খুব খুশি হবে মেয়েটা। দাদা, হ্যাঁ বলছিলাম কি, ঘরে চাল বাড়ন্ত না, মানে আজকে হয়ে যাবে, কিন্তু কালকে চাল আনতে হবে দাদা। সে কি, মাস তো শেষ হয়নি এখনো, এর মধ্যে চাল ফুরিয়ে গেল? আসলে আমাদের বাড়িতে তো দুবেলাই ভাত খাওয়া হয় না, রুটি বা ময়দার জিনিস তো কেউ খুব একটা খেতে চায় না, তাই। তোমার কথা বুঝতে পারছি বৌমা, কিন্তু এখন চাল আনতে বলে তুমি আমাকে চিন্তায় ফেলে দিলে। মা, আমার ঘড়িটা দেখেছো? এখানেই কোথায় রেখেছিলাম। দেখ, কাজরি হয়তো কোথাও তুলে রেখেছে। আচ্ছা, এত দামি জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় বল? বৌদি ভাই, আমার ঘড়িটা দেখেছো? আসলে কি জানো, আমার ভাইরা তো এই মাসে সংসারের খরচার পুরো টাকাটা দিতে পারেনি। ছেলেটাও বললো যে ওর নাকি মাইনে দেরিতে ঢুকবে, আর আমার কাছে যা ছিল তা তো প্রতিদিনের বাজারেই খরচা হয়ে গেছে। দাদা, বলছিলাম কিছু টাকা আপাতত পোস্ট অফিস থেকে যদি তুলে চালটা আনা হয়, পরে না হয় সেটা আবার রেখে দেওয়া যাবে। না না, কতটুকু টাকাই বা সঞ্চয় করতে পারি বলো? এতজনের সংসার আমাদের, ভয় হয় জানো ওই টাকায় হাত দিতে। দেখো, বিপদ তো বলে আসে না, ঈশ্বর না করুন যদি কখন এরকম বিপদ হয়, তাহলে যাতে আমাদের জলে পড়তে না হয় তার জন্য তো টাকাটা আলাদা সরিয়ে রাখা। না না মেজো বৌমা, ও টাকায় হাত দেওয়ার আগে আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা দাদা, এখন কিছু টাকা তুলে নিয়ে যদি চালটা নিয়ে আসা যায়, পরে আবার সবাই যখন মাইনেপত্র পাবে তখন টাকাটা আবার সেখানে জমা করে দেবে। মেজো বৌমা,
তুমি যেমন ঘর কন্যার ব্যাপারটা খুব ভালো বোঝো, আমিও না তেমনি সঞ্চয় আর আয় ব্যয়ের হিসেব কষেই চুল পাকিয়ে ফেললাম। দেখো, সারা জীবনে একটা জিনিস বুঝেছি যে ঘরের টাকা একবার খরচ হয়ে গেলে সে শূন্যস্থান আর কখনো পূরণ হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। চাল কি আর একদম নেই? নেই বলতে নেই বাবা, বলো বারণ তো। হ্যাঁ রে, কালই চাল আনতে হবে। বেশ, তো আমি এখন টিউশনে বেরোচ্ছি, ওখান থেকে আজ টাকা পাওয়ার কথা। আমি টাকা পেয়ে চাল যদি তুলে নিয়ে আসি তাহলে তো খুব ভালো হয়, তাহলে দাদারও একটু চিন্তা কমে। ভেবেছিলাম মাইনের টাকাটা দিয়ে রোজার জন্য সুন্দর একটা গিফট কিনবো, কিন্তু এখন দেখছি সংসারে এই টাকাটা বেশি প্রয়োজন। তাছাড়া সুন্দর গিফট মানেই যে দামি হতে হবে তার তো কোনো মানে নেই। আশা করি দামি উপহারের অভাবটা আমার ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবো। না না জেঠুমনি, না, তোমার ওই টিউশনের টাকা আর সংসারে দিতে হবে না। আরে বাবা, তোমারও তো কিছু খরচ খরচা আছে নাকি? কই, কখনো তো আমাদের কাছ থেকে কিছু নাও না হাত পেতে। হ্যাঁ, তাই হাত খালি করে ওই টাকা দিয়ে তোমার চাল কিনতে হবে না। জেঠুমনি, খালি পেটে থাকার চেয়ে না খালি হাতে থাকা অনেক ভালো। আর কয়েকদিন পরই তো নতুন মাস পড়ে যাচ্ছে, আমি বাকি টিউশন বাড়ি থেকে টাকা পেয়ে যাব, আমার চলে যাবে। আহা, সে তো তোমার বাবা কাকারা মাস পড়লে পরে সংসার খরচের টাকা দেবে। আমি বরং এক কাজ করি, দোকান থেকে বাকিতে চালটা নিয়ে আসি, তারপর মাস পড়লে টাকা শোধ করে দিলেই হবে। না না জেঠুমনি, টাকা হাতে থাকতেও বাকিতে আনা ঠিক হবে না। এমনিতেও মুদি দোকানে টুকটাক বাকি পড়েই থাকে, সেই সব না হয় তুমি তোমার নিজের মতো করে মিটিয়ে দিও। চাল আমি মাইনে পেয়ে নিয়ে আসবো। অগত্যা, আর তো কিছু বলার নেই আমার, বুঝলি মেজবৌমা? রূপাই আমাদের সবার সব সমস্যা বোঝে। দেখেছো মা, বৌদি ভাই এখনো ঘড়িটা দিয়ে গেল না। বৌদি ভাই, আমার ঘড়িটা দাও, আমি বেরোবো। বৌদি ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো আসছি আসছি। এই নিজের সব জিনিসপত্রগুলো এদিক ওদিক রাখবে, আর কিছু খুঁজে না পেলে আমাদের উপর হম্বিতম্বি। এই না, এই রূপাই, তোমাকে তো একেবারে রাজপুত্রের মতো লাগছে গো। তুমি তো আমার এখনো বললে না তুমি কোথায় যাচ্ছ? টিউশন পড়াতে, ওখানে আজ মাইনে পাবো, ওটা দিয়ে চাল তুলবো। ঘরে চাল বাড়ন্ত। আহারে, ছেলেটা আজ মনে হয় মাইনের টাকায় কাউকে কোনো গিফট দেবে বলে ঠিক করেছিল, সেই জন্যই তো ব্যাগ, টেডি এসবের দাম জানতে চাইছিল। কিন্তু এখন দেখো, সংসারে তাই চাল কিনতে হচ্ছে, বারবার বেচারিকে সংসারের জন্য স্যাক্রিফাইস করতে হয়। কি ভাবছো? কিছু না। আচ্ছা, মায়ের কি চোখে কোনো সমস্যা হয়েছে? তখন থেকে দেখছি ঝুঁকে পড়ে চাল বাচ্ছে। দেখো না, আমি কয়েকদিন ধরে দেখছি কাকিমণি ভালো করে চাল বাছতে পারছে না, খবরের কাগজ পড়তে পারছে না। আমি বলছি আমি করে দিচ্ছি। করে দেওয়ার কথা নয়, আমাকে বললি তো আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। হয়তো চোখের পাওয়ার হয়েছে। না না, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে গেলেই এক গুচ্ছ ওষুধ দেবে, তারপর চশমা লাগবে। না না, আমার ওসব কিছুর দরকার নেই। আশ্চর্য, এটা কোনো কথা হলো? পাওয়ার হলে তো চশমা পড়তেই হবে। আর শুধু চোখে অসুবিধা নয়, মাথা ধরা, গা বমি করা, অনেক কিছু হতে পারে। ও তোমাকেই ধরে বেঁধে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, আমাদের কথা তো আর শুনবে না। ও আমাকে নিয়ে অত ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। আসলে কি জানিস তো, চালের মধ্যে না একদম গুঁড়ি গুঁড়ি কাকড় থাকে,
তাই একটু ভালো করে দেখে নিচ্ছি। ওর উপায় শোন, চালটা যখন আনতে যাবি মাপটা ভালো করে দেখে নিস কিন্তু, নইলেই ঠকাবে। রূপাই, কাজরি কিন্তু ঠিক বলেছে, তোকে আজকে বেশ লাগছে, বুঝেছিস? আবার পারফিউমও মেখেছে মেজো কাকি। আমি আসছি। দুগ্গা দুগ্গা। ম্যাম আমাদের হয়ে গেছে। আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাম। তাহলে তো তোমাকে আজ সত্যি রাজকুমারীর মতোই লাগবে। চোখ ধাঁধিয়ে যাবে না তো আবার? থ্যাংক ইউ। আপনারা সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ ম্যাম, এখন তাহলে আমরা আসি। ওকে। বাড়িতে কাউকে বলে দিতে হবে? না না, তার কোনো দরকার নেই, আমি বলে দেবো। ওকে ম্যাম, বাই বাই। এই শোনো না, তোমরাই তো রোজাকে সাজাচ্ছিলে না? সাজানো হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এসো। হ্যাঁ কই দেখি কেমন লাগছে আমাদের মেয়েকে। রোজা, এই রোজা, কোথায় তুই? ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে তো নেই, গেল কোথায় মেয়েটা? সবাই রেডি তো? রোজা কোথায়? হ্যাঁ সবাই রেডি। রোজা, শাহানা তো রোজাকে আনতে গেল, আর মা বাবা আগের থেকেই হলে চলে গেছে। ও দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই একটু দেখো না, আমার সাজটা ঠিক আছে গো? খুব সুন্দর লাগছে তোকে দেখতে। তোমাকেও দারুণ লাগছে দেখতে দিদি ভাই। থ্যাংক ইউ। কিন্তু শাহানা দেরি করছে। শাহানা, রোজাকে নিয়ে এসো। আর কতক্ষণ? ঘরে নেই মানে কোথায়? ওয়াশরুমে? না না, ঘর, বারান্দা, ওয়াশরুম, আমি তো সব জায়গায় খুঁজে দেখলাম, মেয়ে তো কোথাও নেই। সে আবার কি? জল জানতো একটা মেয়ে কি হাওয়ায় উবে গেল নাকি? ঠিক করে দেখেছো তো নাকি শুধু শুধু অকারণে প্যানিক করছো? তোমার তো এটাই স্বভাব। না না, আমি অনেক করে ডেকেছি, আমি অনেকবার করে ডেকেছি, ও তো সাড়া দিল না। জানো, আমার না মনে হচ্ছে ওনা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই দিকটায় তো আর কাউকে দেখতে পাচ্ছি না। এবার গেট দিয়ে সোজা বেরিয়ে একটা ট্যাক্সি ধরে নিলেই আর কেউ বোধহয় বুঝতে পারবে না।
ওদের সামনে দিয়ে পালাবো কি করে? বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে সবাই আমার খোঁজ শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে যদি বাই চান্স এখানে চলে আসে